সেশন বা আজকের সেশন শুরু করছি। আজকে আমি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স এবং ফোর্থ ইয়ারের বিজনেস রিসার্চ মেথোডোলজি বিষয়ে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। এটি সেকেন্ড ইয়ারের সাথে যেরকম রিলেটেড ঠিক একইভাবে ফোর্থ ইয়ারের কোর্সের সাথে সরাসরি এই কারণে আমরা দুটি ইয়ারকে একত্রে আজকে আজকের এই সেশন শেষে প্রিয় শিক্ষার্থী তোমরা যে বিষয়গুলো জানতে পারবে বা যে বিষয়গুলো তোমরা শিখতে পারবে সেটা হচ্ছে ডেফিনেশন অফ পপুলেশন, স্যাম্পল অ্যান্ড এলিমেন্টস, definitions of sampling and sampling trend, sample survey versus user survey, pros and cons of sample survey or census survey, sampling error and non-sampling. আমরা চলে যাই আমাদের মূল আলোচনা স্যাম্পলিং। আমাদের আজকের মূল আলোচনার বিষয় স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন আর স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন। প্রথমে আমরা কিছু টার্মিনোলজি শিখি যে এলিমেন্ট, পপুলেশন এবং স্যাম্পলিং ইউনিট বলতে আমরা আসলে কি বুঝি। আমরা এলিমেন্ট বলতে যেটা বুঝি সেটি হচ্ছে যে এটা একটা অবজেক্ট যেটার উপরে সাধারণত আমরা কাজ করে থাকি। অর্থাৎ আমরা যে বিষয় নিয়ে কাজ করছি তার প্রত্যেকটা উপাদান হচ্ছে একটা এলিমেন্ট। অর্থাৎ আমি যদি কোনো একটা জেলার লোকদেরকে নিয়ে কাজ করি তাহলে ওই জেলায় বসবাসরত প্রত্যেকজন ব্যক্তি হবে একটি এলিমেন্ট। অথবা আমি যদি অন্য যে কোনো বিষয়, ধরো আমি পভার্টি রিডাকশনের বিষয়ে কাজ করছি, তাহলে পভার্টি রিডাকশনের ক্ষেত্রে এর সাথে জড়িত যে বিষয়গুলো আছে তার প্রতিটা উপাদান হচ্ছে একটা এলিমেন্ট। আর পপুলেশন বলতে আমরা কি বুঝি, যে আমরা যে বিষয়ে কাজ করছি তার সামগ্রিক রূপে হচ্ছে পপুলেশন। অর্থাৎ আমি এখানে যদি কোনো একটা বিষয়ে সার্ভে করি, ধরে নেই আমরা জানতে চাচ্ছি যে আমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে কারা কারা গল্পের বই পড়তে পছন্দ করে। এখন এই যে সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের টোটাল স্টুডেন্ট যারা আছে তারা হবে আমার পপুলেশন। এই কারণে পপুলেশনকে বলা হয় যে টোটালিটি অফ অ্যান অবজেক্ট। অর্থাৎ আমি যে বিষয় নিয়ে কাজ করছি তার সামগ্রিক রূপটাই হচ্ছে পপুলেশন। আমি যে কোনো বিষয় নিয়ে কাজ করি, আমি ধরো যদি আমি একটা অঞ্চলের তাদের জীবনযাত্রার মান কেমন সেটা নিয়ে আমি যদি সার্ভে করতে চাই, তাহলে ওই অঞ্চলে যারা বসবাস করে সেই অঞ্চলে বসবাসকারী সকল লোককে আমরা কি বলবো, পপুলেশন বলবো। পপুলেশন বলতে শুধু লোককে বোঝায়, কোনো মানুষকে বোঝায় তা কিন্তু না। আমি যে বিষয় নিয়ে কাজ করছি তার সামগ্রিক রূপটাই হচ্ছে পপুলেশন। আমি যদি কোনো একটা অঞ্চলের পশু পাখি নিয়ে কাজ করি, যে এখানে প্রতিটি পাখির সংখ্যা কেমন আসে, কোন দেশ থেকে প্রতিটি পাখিগুলো আসে বা কি ধরনের পাখি ওই জায়গায় আসে। আমরা যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কথা চিন্তা করি যে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রতিটি পাখি কোন কোন দেশ থেকে আসে বা বেশি আসে, এটার উপরে যদি সার্ভে করি তাহলে জাহাঙ্গীরনগরে যত পাখি আসবে সবাই হবে আমার পপুলেশন। দেন আমরা আসি স্যাম্পলিং ইউনিট। স্যাম্পলিং ইউনিট হচ্ছে যে সিঙ্গেল মেম্বার অফ দ্য স্যাম্পল, অর্থাৎ স্যাম্পলের একটা সিঙ্গেল মেম্বার হচ্ছে স্যাম্পলিং ইউনিট। এখন ধরো যে আমরা সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা একটা সার্ভে করব। তো এখন কথা হচ্ছে যে এই সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারে তোমরা যদি 200 জন স্টুডেন্ট থাকো
তাহলে এই 200 জন স্টুডেন্ট নিয়ে কিন্তু আমি কাজ করব। আমি কি করব, আমি এখান থেকে হয়তো 50 জন নিয়ে কাজ করব বা 50 জন কে আমি স্যাম্পল হিসেবে নিব। তো এখানে আরেকটি বিষয় আমরা জেনে নিই, তাহলে আমরা স্যাম্পল বলতে আমরা যদি পরে জানবো, তারপর বলি স্যাম্পল বলতে আমরা কি বুঝি। স্যাম্পল বলতে আমরা বুঝি যে smaller sample is a smaller representative part of the population. অর্থাৎ পপুলেশনের একটা ক্ষুদ্র অংশ হচ্ছে স্যাম্পল। অর্থাৎ আমরা যখন কোনো সার্ভে করতে যাই তখন কিন্তু সকল পপুলেশন নিয়ে সার্ভে করা আমাদের পক্ষে সম্ভব হয় না, বিভিন্ন কারণে সম্ভব হয় না। যে আমাদের হয়তো অত সময় নাই যে সবার কাছ থেকে আমি ইনফরমেশন নিব, বা সবার কাছ থেকে ইনফরমেশন নিতে গেলে সেখানে অর্থেরও ব্যয়ের একটা বিষয় আছে। তো সবকিছু বিবেচনা করে আমরা কিন্তু পপুলেশন সার্ভেতে যাই না। আমরা কি করি, এই পপুলেশনের মধ্যে থেকে একটা ক্ষুদ্র অংশ উপর আমরা ইনভেস্টিগেট করি। এই যে ক্ষুদ্র অংশ, এরা হচ্ছে আমার স্যাম্পল। আর এই স্যাম্পলের যে একটা ইউনিট, একটা এলিমেন্ট, সেগুলোকে আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলি স্যাম্পলিং ইউনিট। তাহলে স্যাম্পলিং ইউনিটটা হচ্ছে তাহলে কি, যে স্যাম্পলের একটা ক্ষুদ্র অংশ বা স্যাম্পলের একটা সিঙ্গেল পার্টকে আমরা কি বলি, আমরা স্যাম্পলিং ইউনিট বলি। তাহলে এলিমেন্ট হচ্ছে যে আমরা যে অবজেক্ট নিয়ে কাজ করি সেই অবজেক্টের একটা ক্ষুদ্রতম অংশ। আমরা যে বিষয়বস্তু নিয়ে কাজ করছি তার একটা ক্ষুদ্রতম অংশ হচ্ছে এলিমেন্ট। আর স্যাম্পলিং ইউনিটটা হচ্ছে যে স্যাম্পলের একটা ক্ষুদ্র অংশ, অর্থাৎ একটা ইউনিট, সেটা হচ্ছে স্যাম্পলিং ইউনিট। আর পপুলেশন হচ্ছে টোটাল, আমি যে অবজেক্ট নিয়ে কাজ করছি তার সামগ্রিক রূপটা হচ্ছে পপুলেশন। তিনটার পার্থক্য বোঝা গেল? পপুলেশন হচ্ছে কোনো কিছু, যে বিষয় নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি সেই বিষয়ের সামগ্রিক রূপে হচ্ছে কি পপুলেশন। আর স্যাম্পল হচ্ছে যে পপুলেশনের একটা ক্ষুদ্র অংশ, যে যে বিষয়গুলোর উপর আমরা কি করব, আমরা আমাদের ইনভেস্টিগেশন করব। আর এলিমেন্ট হচ্ছে যে অবজেক্ট, একটা অবজেক্ট যেটার উপর আমরা কি করব, আমরা ইনভেস্টিগেট করব সেটা। অর্থাৎ আমরা যাদেরকে নিয়ে কাজ করছি তার একটা ক্ষুদ্র অংশ হচ্ছে এলিমেন্ট। আর স্যাম্পলিং ইউনিট হচ্ছে স্যাম্পলের মধ্যে এদের একটা ক্ষুদ্র অংশ বা একটা ইউনিট হচ্ছে স্যাম্পলিং ইউনিট। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা আসি স্যাম্পলিং ফ্রেম বলতে আমরা কি বুঝি। স্যাম্পলিং ফ্রেম হচ্ছে এ লিস্ট অফ স্যাম্পল that are taken from the population। অর্থাৎ পপুলেশনের মধ্য থেকে যাদেরকে আমরা ইনভেস্টিগেট করব, যে এরিয়ায় আমরা ইনভেস্টিগেট করব সেই এরিয়াগুলো হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। অর্থাৎ ধরে নাও যে আমার পপুলেশন, তোমরা সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, তোমরা ধরো 200 জন স্টুডেন্ট আছো, তোমরা আমার পপুলেশন। আর এই পপুলেশনের মধ্য থেকে আমি যাদেরকে নিয়ে ইনভেস্টিগেট করব তারা হচ্ছে, ধরে নাও যে যাদের বয়স হচ্ছে তোমার, ধরে নাও যে 20 থেকে 22 এবং 22 থেকে 24 বছরের মধ্যে, তাদেরকে নিয়ে আমি কি করব, আমি কাজ করব। তাহলে এই যে 20 থেকে 24 বছর বয়সের মধ্যে যারা আছো তারা সবাই হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেমের মধ্যে। অর্থাৎ এদের মধ্য থেকে আমি কি করব, আমি স্যাম্পল নিব। এদের মধ্য থেকে সবাইকে কিন্তু আমি স্যাম্পল নিব না। এদের মধ্য থেকে আমরা একটা এরিয়া অফ অপারেশন নির্ধারণ করলাম, যে আমরা যাদের বয়স হচ্ছে 22 থেকে 24 বছর অথবা 20 থেকে 24 বছর, তাদেরকে আমরা কি করব, আমরা জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই যে যাদের বয়স 20 এবং যাদের বয়স 20 থেকে 24 বছরের মধ্যে, তারা হবে আমার স্যাম্পলিং ফ্রেম। তাহলে স্যাম্পলিং ফ্রেম হচ্ছে এই যে লিস্ট অফ স্যাম্পল দ্যাট আর টেকেন ফ্রম এ পার্টিকুলার পপুলেশন। অর্থাৎ পপুলেশন থেকে আমরা যে অংশ নিয়ে আমরা কাজ করব, যে অংশের উপর আমরা ইনভেস্টিগেট করব, সেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রেম। আর স্যাম্পল তো আমরা বলেই দিলাম, স্যাম্পল হচ্ছে যে স্যাম্পলিং ফ্রেম থেকে যাদেরকে আমরা ইনভেস্টিগেট করব, যাদেরকে নিয়ে কাজ করব, তারা হচ্ছে আমার এক একটা স্যাম্পল। ধরে নাও যে আমরা কি করলাম, এই যে তোমাদের 20 থেকে 24 বছরের মধ্যে যারা আছো তারা আমার স্যাম্পলিং ফ্রেমের মধ্যে, এখান থেকে একজনের বয়স 20 বছর, ধরে নাও
যে আমাদের আশফির বয়স 20 বছর, সুতরাং আমি আশফিকে নিলাম, আশফিকে আমি জিজ্ঞাসাবাদ করবো, তাহলে আশফি হবে আমার একটা স্যাম্পল। বুঝতে পেরেছো তোমরা? কেউ না বুঝতে পারলে ডেফিনেটলি আমাকে আনমিউট করে আমাকে বলবে যে স্যার আমরা এটা বুঝতে পারি। এখান থেকে আমরা দেখো একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি যে এখান থেকে তিনটা জিনিস আমরা এখান থেকে আমরা দেখবো যে পপুলেশন, স্যাম্পল এবং এলিমেন্ট বলতে আমরা কি বুঝি। এখানে দেখো যে এই যে স্টার মার্ক গুলো দেয়া আছে, এগুলো হচ্ছে এক একটা এলিমেন্ট। এই টোটাল পপুলেশনের কিন্তু এরা অংশ। পপুলেশন হচ্ছে টোটালিটি অফ অ্যান অবজেক্ট, অর্থাৎ এখানে এই সার্কেলের মধ্যে যারা আছে তারা আমার পপুলেশন, যে স্টার মার্ক গুলো আছে তারা সবাই আমার পপুলেশন। আর প্রত্যেকটা স্টার মার্ক এরা হচ্ছে আমার কি, এরা হচ্ছে আমার এলিমেন্ট, অর্থাৎ এদের একটা উপাদান। আমার টোটাল অবজেক্টের এক একটা উপাদান হচ্ছে এক একটা এলিমেন্ট। আর এখান থেকে আমি কি করব, আমি এখান থেকে এই যে সাতটা চারটে নিলাম আমরা বেছে, এরা হচ্ছে আমার স্যাম্পল, এরা হচ্ছে আমার স্যাম্পল। তাহলে পপুলেশন হচ্ছে টোটালিটি অফ অবজেক্ট, অর্থাৎ যে বিষয় নিয়ে কাজ করছি তার সামগ্রিক প্রত্যয় হচ্ছে পপুলেশন। আর এলিমেন্টটা হচ্ছে এই পপুলেশনের এক একটা ইউনিট বা এক একটা উপাদান। আর স্যাম্পল হচ্ছে পপুলেশনের একটা ক্ষুদ্র অংশ যাদেরকে আমরা কি করব, ইনভেস্টিগেশন কাজে ব্যবহার করব, তারা হচ্ছে আমার স্যাম্পল। এখানে আরেকটা চিত্র আমরা বুঝিয়েছি, এখানে পপুলেশন এবং স্যাম্পল কি সেটা। এবার আরেকটু আমরা যাই যে স্যাম্পলিং ফ্রেমের আর স্যাম্পলিং সাইজ, এটাকে আমরা একটু দেখি। স্যাম্পলিং ফ্রেমটা আমরা কিন্তু একটু আগে আলোচনা করেছিলাম যে যে অঞ্চলে বা যাদেরকে আমরা ইনভেস্টিগেশনের মধ্যে আনবো, হ্যাঁ, তারা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। এখানে দেখো যে এই যে যে তোমার মার্কিং করা আছে, হলুদ মার্কিং করা আছে, দেখো যে এটা টোটালটা এখানে যে যতগুলো তোমার বক্স আছে, টোটাল বক্স গুলো আমার পপুলেশন। এই পপুলেশন থেকে আমরা কি করব, আমরা দেখো এই যে রিজন গুলো আমরা তিনটা বক্সকে আমরা হলুদ মার্কিং করেছি, এই তিনটা বক্স হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম, অর্থাৎ এখান থেকেই আমরা এই তিনটা বক্স থেকে আমরা কি নিব, আমরা স্যাম্পল নিব। তাহলে এখানে আমাদের দেখো যে স্যাম্পলিং ফ্রেম আমরা কিভাবে পেলাম, এভাবে যে যত যে রিজনে আমরা কাজ করছি সেটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। আর স্যাম্পলিং সাইজ হচ্ছে যে নাম্বার অফ স্যাম্পল টু বি ডন, কতগুলো স্যাম্পল আমরা নিব। অর্থাৎ এই যে আমরা তিনটা বক্সকে আমরা কি করলাম, স্যাম্পলিং ফ্রেমে নিলাম, এদের মধ্যে থেকে সবাইকে কিন্তু আমি স্যাম্পল হিসেবে নিব না। তাহলে কয়জনকে নিব, তাহলে প্রত্যেক জায়গা থেকে, এখানে দেখো প্রত্যেক জায়গা থেকে 4টা করে স্যাম্পল ইউনিট নেওয়া হয়েছে। তো এই 4টা করে স্যাম্পল ইউনিট নিলে আমরা তিনটা বক্সে 12টা স্যাম্পল আমরা নিয়েছি। তাহলে স্যাম্পল সাইজ আমাদের কত হবে, 12 হবে। তাহলে স্যাম্পল সাইজ কত, 12। কতগুলো স্যাম্পল আমরা এখান থেকে এই স্যাম্পল ফ্রেম থেকে নিচ্ছি, সেটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ বা স্যাম্পলিং সাইজ। এখানে দেখো আমরা আরেকটু ক্লিয়ার হবো যদি আমরা এখান থেকে দেখি যে পপুলেশন কি, স্যাম্পলিং ফ্রেম কি, আর স্যাম্পলটা কি। এখানে দেখো যে এখানে এই টোটালটা হচ্ছে পপুলেশন, হ্যাঁ, টোটালটা হলো আমার অবজেক্ট, এই বিষয়গুলোর উপর আমরা কাজ করব। এখান থেকে আমি কি করলাম, যে এরিয়া অফ অপারেশন আমি নিয়ে নিলাম, যে এই এত জনের মধ্যে আমি কি করব, এই এরিয়ার মধ্যে আমি ইনভেস্টিগেট করব, কিন্তু এই এরিয়ার সবাইকে আমি ইনভেস্টিগেট করব না, একটা এরিয়া অফ অপারেশন আমরা সেট করলাম যে এদের মধ্যে থেকে আমি স্যাম্পল গুলো নিব। তাহলে এরা হচ্ছে আমার স্যাম্পল ফ্রেম। আর এই ফ্রেমের মধ্যে থেকে আমরা যাদেরকে নিচ্ছি তারা হচ্ছে আমার স্যাম্পল। অর্থাৎ এই যে 4জনকে আমরা এখান থেকে টোটাল স্যাম্পল ফ্রেমের মধ্যে থেকে 4জনকে নিলাম, এই 4টা হবে আমার স্যাম্পল। আর এর প্রত্যেকটা হচ্ছে তাহলে একটা কি, স্যাম্পল ইউনিট। আমরা যদি স্যাম্পল ইউনিটের কথা বলি তাহলে প্রত্যেকটা এখানে 4টা এক একটা কি স্যাম্পল ইউনিট। আমরা একটু আলোচনায় যাওয়ার আগে, আমরা ডিফেক্টিভ স্যাম্পল ফ্রেমের মধ্যে এটা আলোচনা করার আগে আমরা কি করতে চাচ্ছি, আমরা একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমাদের রেসপন্সটা
কেমন বা কি কি বুঝতে পারলে আমাকে বলো তো তাহলে। পপুলেশন বলতে আমরা কি বুঝি, স্যাম্পল বলতে আমরা কি বুঝি? যে কোনো একজন বলো তো, আনমিউট করে বলো। স্যার, যে বিষয় নিয়ে কাজ করতেছি আমরা তার সামগ্রিক বিষয়টা হচ্ছে পপুলেশন। ওকে, স্যাম্পল বলতে কি বুঝি? স্যাম্পল তাহলে কি? পপুলেশন আমরা বুঝলাম যে বিষয় নিয়ে কাজ করছি তার সামগ্রিক রূপটা পপুলেশন। আর স্যাম্পল তাহলে? পপুলেশনের ক্ষুদ্র একটা অংশ হচ্ছে স্যাম্পল। হ্যাঁ, অর্থাৎ ওই পপুলেশনের যতটুকু অংশের উপর আমরা কি করব, ইনভেস্টিগেট করব, যাদেরকে আমি জিজ্ঞেস ইনভেস্টিগেশনটা করব। করব, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল। স্যাম্পল। এখন কথা হচ্ছে যে তোমরা স্যাম্পলিং ফ্রেম আর স্যাম্পল এই দুইটা কি জিনিস কি বুঝতে পেরেছো? স্যার, যে এরিয়ার মধ্যে ইনভেস্টিগেশন করা হইতেছে সেটা হচ্ছে স্যাম্পলিং ফ্রেম, আর হচ্ছে ওই ফ্রেমটার মধ্যে থেকে যাদেরকে আর কি আমরা হচ্ছে সিলেক্ট কইরা তাদের থেকে হচ্ছে ইনফরমেশন নিব, সে তারা হচ্ছে আমাদের স্যাম্পল। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তারা হচ্ছে আমার স্যাম্পল। ওকে। আর এলিমেন্ট আর স্যাম্পলিং ইউনিট এই দুইটা জিনিসের মধ্যে বেসিক পার্থক্যটা কি বলো দেখি? স্যার, যে বিষয় নিয়ে হচ্ছে আমরা ইনভেস্টিগেশন করছি তার ক্ষুদ্র অংশ হচ্ছে এলিমেন্ট। এলিমেন্ট, আরেকটা এক্স্যাক্টলি। কি জিজ্ঞেস করলেন স্যার? আর হলো স্যাম্পল ইউনিট বা স্যাম্পলিং ইউনিট। স্যাম্পল ইউনিট হচ্ছে স্যার, আমরা হচ্ছে ওই যে এলিমেন্টের যে হচ্ছে একটা অংশ, ওটাই হচ্ছে স্যাম্পল ইউনিট। না 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 না, স্যাম্পলের ক্ষুদ্র অংশই হচ্ছে স্যাম্পল ইউনিট। এক্স্যাক্টলি, হ্যাঁ। আমরা যে স্যাম্পল গুলো নিলাম, হ্যাঁ, স্যাম্পল গুলো ও, নিলাম এলিমেন্ট তার না, স্যাম্পলের ক্ষুদ্র অংশ হচ্ছে স্যাম্পলের ক্ষুদ্র অংশ হচ্ছে স্যাম্পল ইউনিট। এক্স্যাক্টলি। অর্থাৎ আমরা ধরো, আমরা যদি এরকম হলো যে আমার তোমরা 2 ইয়ার মিলে 200 জন স্টুডেন্ট আছে, হ্যাঁ। এখন আমি মনে করলাম যে যাদের বয়স হচ্ছে 20 থেকে 24 বছর তাদেরকে আমি কি করব, আমি জিজ্ঞেস করব। তাহলে 20 থেকে 24 বছরের মধ্যে তোমরা যারা পড়ো তারা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেন্ড। ক্লিয়ার? এখন এই 20 থেকে 24 বছরের মধ্যে যদি এরকম হয় যে তোমরা 50 জন পড়ো, আমি কিন্তু 50 জনকে জিজ্ঞেস করবো। 50 জন আমার স্যাম্পলিং ফ্রেমের মধ্যে থাকবে, কিন্তু আমি 50 জনকে জিজ্ঞেস করবো না, আমি ধরো এখান থেকে 30 জনকে জিজ্ঞেস করবো। তাহলে আমার এই 30 জন হবে আমার স্যাম্পল। আন্ডারস্ট্যান্ড? আর এই 30 জনের প্রত্যেকজনকে, 30 জনের প্রত্যেকজনকে আমি কি বলবো, এক একটা স্যাম্পল ইউনিট বলবো, এক একটা স্যাম্পলিং ইউনিট বলবো। ঠিক আছে? আর এলিমেন্টটা ছিল হচ্ছে যে এই যে 200 জন, 200 জনের যে কোনো একজন, 200 জন যে আমরা ওদের সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার মিলে যে 200 জন আছো, এই 200 জনের যে কোনো একজন হচ্ছে আমার এলিমেন্ট, একটা উপাদান। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছে। যদি কেউ এরপরে না বুঝতে পারো একটু আনমিউট করে আমাকে বলো। তার মানে কারো কোনো সমস্যা নাই? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা নেক্সট টপিক চলে যাই। আমাদের নেক্সট টপিক হচ্ছে ডিফেক্ট ইন দা স্যাম্পলিং ফ্রেম। অর্থাৎ স্যাম্পলিং ফ্রেমে যে তোমার সমস্যাগুলো থাকে, যে ত্রুটিগুলো থাকে, সেই ত্রুটিগুলো কারণে কি হয় বা ত্রুটিগুলো কি ধরনের ত্রুটি থাকে সেটা আমরা একটু এখন দেখব। এটা এই ত্রুটি স্যাম্পলিং ফ্রেমের ত্রুটি বলতে আসলে এটা কাভারেজ প্রবলেমকে বোঝায়। অর্থাৎ কতটুকু আমি কাভার করার কথা, কতটুকু আমি কাভার করছি। অর্থাৎ আমি যদি এরকম হয় যে আমি যে ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে পভার্টি রিডাকশনের জন্য আমি ইনভেস্টিগেট করতে চাচ্ছি। এখন কথা হলো যে আমি যদি বাংলাদেশের 64টা জেলা থেকে যদি আমার ডেটা সংগ্রহ করি, তাহলে 64টা জেলার মধ্য থেকে আমাকে কি করতে হবে, 64টা জেলা থেকেই কিন্তু আমার ডেটা নিতে হবে। ডেটা নিয়ে তাদেরকে আমার জিজ্ঞেস করতে হবে। এখন যদি আমি কি করি যে আমি 64টা জেলার মধ্য থেকে আমি দেখা গেল যে আমি এখান থেকে 2টি জেলার। স্যার সরাসরি ক্লাস নিতেছে। আচ্ছা, আনমিউট করে দিচ্ছি, তোমরা আনমিউট করে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদের
যে 64টা জেলা থেকে আমাকে কি করতে হবে, ইনফরমেশন নিয়ে তারপর আমাদেরকে অ্যাকচুয়াল সিনারিওটা নিয়ে আসতে হবে যে আসলে পভার্টি লেভেলটা কতটুকু, হ্যাঁ, বা কোন এরিয়ার পভার্টির রেশিওটা বেশি বা কম। এখন কথা হচ্ছে যে আমি যদি মানে 2-3টা এরিয়া যদি বাদ রাখি, তাহলে কিন্তু আমার অ্যাকচুয়াল কাভারেজটা আমার দিচ্ছে না, যে আমি সব এরিয়াটা কভার করলাম না। এর ফলে কি হতে পারে, এর ফলে কিন্তু তোমার যে রেজাল্ট, অ্যাকচুয়াল আউটকাম, সেটা কিন্তু ভুলে যায়। যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, যে তোমাদের এখানে যারা আজকে আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি কফি পছন্দ করো কিনা। এখন কথা হচ্ছে যে আমি সবাইকে জিজ্ঞেস না করে সবাইকে জিজ্ঞেস করলে তো পপুলেশন সার্ভে হয়ে যাবে, আমার ধরো সময় নাই। আমি এখান থেকে 3জনকে আমি জিজ্ঞেস করলাম। এখন কথা হলো যে এই 3জনই যদি এরকম হয় যে 3জনই আসলে আমার ইচ্ছা মতো যদি আমি মনে করি যে না এখান থেকে বেশিরভাগ কফি পছন্দ করলে আমার জন্য সুবিধা, তাহলে আমি যদি জেনে বুঝে এরকম জিজ্ঞেস করি, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যারা কফি পছন্দ করে না তাদেরকে কিন্তু আমি জিজ্ঞেস করছি। তো তারা যদি আমার ইনভেস্টিগেশনের মধ্যে না আসে, তাহলে কিন্তু আমার এই যে স্যাম্পলটা নিলাম, এই স্যাম্পলটা কিন্তু বা স্যাম্পলিং ফ্রেম, আমি যে রিজনের মধ্যে আমি স্যাম্পল ফ্রেমটা নির্ধারণ করলাম, সেটা কিন্তু রং হয়ে গেল। ফলে দেখা যাবে যে এই যে ইনভেস্টিগেশন রেজাল্ট, সেটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টকে রিফ্লেক্ট করবে, এটা একটু ভুল রেজাল্ট দিবে। আমি হয়তো এন্ড অফ দা সার্ভে আমি বললাম যে না, এখানে কি করে যে 80% বা 90% স্টুডেন্টই তারা কি করে, কপি পছন্দ করে। এখন এই যে রেজাল্টটা, এটা অ্যাকচুয়াল রেজাল্টকে রিফ্লেক্ট করবে না। আর যদি আমার কাভারেজটা, অর্থাৎ যে মানে একটা সিস্টেমেটিক ওয়েতে যদি আমি তোমাদের কাছ থেকে ডেটা সংগ্রহ করি, হ্যাঁ, তাহলে স্যাম্পল নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার মোটামুটি সব এরিয়াতেই কাভার আপ করেই আমি ডেটা সংগ্রহ করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা রিফ্লেক্ট করবে। তো এই জন্য যদি কাভারেজ এরার থাকে, অর্থাৎ আমি কোন এরিয়া কতটুকু স্যাম্পল ফ্রেম আমার নেওয়া দরকার, হ্যাঁ, সেটা মানে আমি যদি কম নিয়ে থাকি, তাহলে কিন্তু আমার রেজাল্টটা অ্যাকচুয়াল রেজাল্ট রিফ্লেক্ট করবে। আরেকটা হচ্ছে যে আমরা যদি কোনো কিছু ডুপ্লিকেশন করি, বাদ দিই, হ্যাঁ, বা কোনো রং কোনো কিছুকে আমরা ইনক্লুড করি আমাদের স্যাম্পলের মধ্যে, তো যে যে ইউনিটটাকে আমার ইনক্লুড করার কথা ছিল সেটাকে বাদ দিলাম, আবার কোন ইউনিট আবার কি হলো, ডুপ্লিকেট হলো। এখন অ্যাজ ফর এক্সাম্পল যদি এরকম হয় যে তুমি আমরা আদমশুমারিতে কি করা হয়, সবাইকে তো খানা, মানে কে কোথায় খাবার খায় এই অনুযায়ী আমরা কিন্তু আহ, একই পাতিলে কয়জনের রান্না হচ্ছে সেই অনুযায়ী আমরা কিন্তু কি করি, আমরা আদমশুমারিটা করে থাকি। এখন কথা হচ্ছে তুমি ধরো মেসে থাকো, এখন তুমি ধরো ঢাকায় পড়াশোনা করো। এখন ঢাকায় পড়াশোনা করলে ওইখান থেকে তোমাকে যদি কাউন্ট করা হলো যে তুমি যেহেতু ঢাকায় পড়াশোনা করো, ঢাকাতে খাবার খাচ্ছ, সুতরাং তুমি ওইখানে অধিবাসী। আবার তুমি কি করলে, যখন টাঙ্গাইলে কাউন্ট করা হলো, টাঙ্গাইলে ইনভেস্টিগেট করা হলো, তখন তুমি আবার কোনো কারণে হয়তো বাড়িতে আসছো, ওইখানে আবার তোমার হিসাবটা তুমি তো তোমার বাড়িতেই খাবা, ওই পাতিলেই খাবা, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওইখানে কাউন্টে নিয়ে না হলো। তাহলে এটাও কিন্তু একজনকে দুইবার করে জিজ্ঞেস করা হবে, তার মানে এটাও কিন্তু তোমার অ্যাকচুয়াল রেজাল্টকে রিফ্লেক্ট করে। আবার যদি রংলি কোনো কিছুকে ইনক্লুড করে, যে এই ডেটাটাকে আসলে ইনক্লুড করার কথা ছিল না, যে আমি ইনভেস্টিগেট করতে যাচ্ছি যে একই দেশের এই যে করোনাকালীন সময় আমরা আমাদের অর্থনীতিকে কিভাবে চাঙা করতে পারি। এখন এটা আমি জিজ্ঞেস করবো কাদেরকে, যারা শিক্ষিত লোক তাদেরকে জিজ্ঞেস করবো। এখন যদি একজন অশিক্ষিত লোক যারা আছে তাদেরকে যদি আমি এখানে নিয়ে আসি, তাদেরকে জিজ্ঞেস করি, সে কি বলতে পারবে যে আমরা কিভাবে এই করোনাকালীন সময় আমাদের অর্থনীতিকে রিকভার করতে পারবো, সেটা কিন্তু ডেফিনেটলি বলতে পারবে। তো কাজেই এই যে জিনিসগুলো যদি ঘটে, তাহলে কিন্তু আমাদের স্যাম্পল ফ্রেমটা এটা ডিফেক্টিভ হবে, অর্থাৎ এটা সঠিক হবে না। তো কাজেই আমার স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে অমিশন না হয়, যাতে ডুপ্লিকেশন না হয়, যাতে রং কোনো ইনফরমেশন এখানে ইনক্লুড না হয়। এখানে মানে অমিশন যেটা ব্যাখ্যা করা হয়েছে, যে অমিশন বলতে আন্ডার কাভারেজ বোঝাচ্ছে, যে আসলে যতটুকু আমাদের কাভারেজ করার কথা ছিল ততটুকু যদি না করি, অর্থাৎ স্যাম্পল ধরো আমার স্যাম্পলিং ফ্রেমের মধ্যে আমার 100 স্যাম্পল নেওয়ার কথা ছিল, সেখানে আমি যদি 100 স্যাম্পল না নিয়ে 50টা স্যাম্পল নিয়ে আমরা ইনভেস্টিগেট করি, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি, এটাকে বোঝানো হয়েছে। তাহলে আমরা আমাদের এই স্যাম্পলিং ফ্রেমের ডিফেক্ট গুলো কি হতে পারে, একটা হলো যে কাভারেজ এরার,
আরেকটা হচ্ছে আমরা যদি কোনো কিছু অমিট করে যাই, কোনো কিছু ডুপ্লিকেট করি, আবার কোনো কিছুতে যদি রং তুলি, যদি কোনো কিছু ইনক্লুড করি, তাহলে ডেফিনেটলি আমাদের যে স্যাম্পল ফ্রেম পাবো সেটা ইফেক্টিভ। আমরা স্যাম্পলিং ফ্রেমের ডিফেক্টটা আমরা দেখলাম। এবার আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে স্যাম্পলিং বলতে আমরা আসলে কি বুঝি। স্যাম্পলিং হচ্ছে যে টেকনিক অফ টেকিং স্যাম্পল, অর্থাৎ আমরা যে স্যাম্পল কিভাবে নিব সেই টেকনিক গুলো হচ্ছে আমার স্যাম্পলিং। স্যাম্পল অর্থাৎ আমরা ইচ্ছাকৃতভাবে কিন্তু স্যাম্পল যেভাবে আমরা স্যাম্পল নিতে পারি না। আর আমরা যদি যেমন খুশি তেমন স্যাম্পল নিই, তাহলে সেই স্যাম্পলটা অ্যাকচুয়াল রেজাল্টকে রিফ্লেক্ট করবে না। কাজেই আমাদেরকে কি করতে হবে, কিছু টেকনিক ফলো করে তারপর আমাদেরকে কি করতে হবে, বলছিলাম ডিফেক্ট ইন স্যাম্পলিং ফ্রেম, এটা মনে হয় শেষ করেছি, তাই না? শেষ করেছি আমরা। তো আমরা এবার আসি স্যাম্পলিং এ। আমরা বলেছি যে স্যাম্পলিং হচ্ছে যে টেকনিক অফ টেকিং এ স্যাম্পল, অর্থাৎ আমরা স্যাম্পলটা কিভাবে নিব সেটা নেয়ার যে টেকনিক, সেটা হচ্ছে আমাদের স্যাম্পলিং ফ্রেম। আমরা যেনতেনভাবে যদি স্যাম্পল নেই, তাহলে সেই স্যাম্পলটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টকে রিফ্লেক্ট নাও করতে পারে। যেমন ধরো আমার যদি আমি হোম জিকে আমার বায়াসনেসের আশ্রয় নেই, তাহলে কিন্তু আমি যে কাউকে জিজ্ঞেস করে তারপর স্যাম্পল নিতে পারি, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টকে রিফ্লেক্ট করবে না। কিন্তু আমরা যদি একটা সিস্টেমের মধ্যে যাই, ধরো ডায়াগোনাল ওয়েতে আমরা জিজ্ঞেস করতে পারি, অথবা এক ব্রাঞ্চ পরে একজনকে জিজ্ঞেস করতে পারি, অথবা একজন সেকেন্ড ইয়ার একজন থার্ড ইয়ার পর পর জিজ্ঞেস করতে পারি। অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে আমরা বিভিন্নভাবে আমরা পারপাসিভ স্যাম্পলিং নিতে পারি, আমরা ক্লাস্টার স্যাম্পলিং নিতে পারি, মাল্টি স্টেজ স্যাম্পলিং নিতে পারি। আমরা পরবর্তী ক্লাসে আমরা সেই জিনিসগুলো দেখবো যে কিভাবে আমরা স্যাম্পলিং বা স্যাম্পল নিতে পারি। তো এই যে স্যাম্পল নেওয়ার যে টেকনিক, সেই টেকনিকটাই হচ্ছে স্যাম্পলিং। এখানে একটি বিষয় তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমাদের ফুল বিষয়টা আমার মনে হয় এখানে চলে এসেছে। যে দ্য থিওরিটিক্যাল পপুলেশন, এখানে যে পপুলেশনটা আছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল পপুলেশন। অর্থাৎ থিওরিটিক্যালি আমরা ধরো জানি যে আমাদের দেশে কতজন লোক বাস করে, ধরে নাও যে 17 কোটি লোক বাস করে। এই 17 কোটি লোক হচ্ছে আমার থিওরিটিক্যাল পপুলেশন। আর আমরা এই 17 কোটি লোকের উপর আমি কিন্তু ইনভেস্টিগেট করব না। আমি বললাম যে আমি কি করছি, আমাদের কলেজের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের কলেজে কত প্রায় 20 থেকে 22 হাজার স্টুডেন্ট আছে।
কিন্তু এই 20 থেকে 22 হাজার স্টুডেন্ট নিয়ে কিন্তু আমি স্টাডি করছি না, আমি শুধু স্টাডি করছি যে আমাদের ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার স্টুডেন্ট নিয়ে। কাজেই সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার স্টুডেন্ট হচ্ছে আমার স্টাডি পপুলেশন। বুঝতে পেরেছো? তাহলে টোটাল দেশেরও না, টোটাল কলেজেরও না, এবং টোটাল আমাদের ডিপার্টমেন্টেরও না। আমাদের ডিপার্টমেন্টে শুধু সেকেন্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের যারা আছো তারা হবা আমার স্টাডি পপুলেশন। আর এই স্টাডি পপুলেশনের মধ্য থেকে আমরা নির্ধারণ করব যে কতটুকু পপুলেশনের মধ্যে থেকে কোন কোন এরিয়া থেকে আমরা কি করব, আমরা স্যাম্পল নিব, সেই এরিয়াটা কতটুকু সেটা হচ্ছে আমার স্যাম্পলিং ফ্রেম। আর এখান থেকে আমরা কয়জনকে কয়জনকে জিজ্ঞেস করব, কয়জনকে ইনভেস্টিগেশনের কাজে ব্যবহার করব, তারা হবে আমার স্যাম্পল। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এখন কথা হচ্ছে যে আমরা কেন এই স্যাম্পলিং এ কেন যাব, কেন আমরা পপুলেশন সার্ভেতে যাব না, কেন স্যাম্পল সার্ভেতে যাব, কেন স্যাম্পলিং আমাদের জন্য দরকার। কারণ হচ্ছে যে আহ, একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে কোনো সার্ভে করতে গেলে আমরা যদি পপুলেশন সার্ভে করি, তাহলে কিন্তু যে এই পপুলেশন সার্ভে করাটা অনেক, এটা টাইম কনজিউমিং একটা বিষয়, যে অনেক সময় লাগে আমরা যদি সবাইকে জিজ্ঞেস করতে যাই, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে দেখো আমরা যদি যখন ইয়া করতে যাব, পপুলেশন সার্ভেতে যাব, এখানে অমিশনের সুযোগ আছে, এখানে ডুপ্লিকেশনের সুযোগ আছে, রংলি ইনক্লুশনের সুযোগ আছে। হ্যাঁ, অর্থাৎ আমাদের স্যাম্পলিং ফ্রেমে কিন্তু ডিফেক্ট থেকে যাবে। যেমন তুমি ঢাকাতে ছিলা, তখন তোমাকে কাউন্ট করা হয়েছিল, আবার তুমি যখন টাঙ্গাইলে আসছো তখন তোমাকে আবার স্যাম্পল হিসেবে কাউন্ট করা হলো, তাহলে সেই ক্ষেত্রে ডুপ্লিকেশন হচ্ছে। তো সেই ডুপ্লিকেশনের সমস্যা কিন্তু থেকেই যাবে। হ্যাঁ, আবার তোমার কষ্ট বেড়ে যাবে, কারণ সারা বাংলাদেশ থেকে যদি ডেটা আমরা নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সারা বাংলাদেশের যে ডেটাটা আমরা পাবো সেটা কিন্তু দেখা যাবে যে আমরা যদি ডেটাটা কালেক্ট করতে যাই আমাদের অনেক সময়ের ব্যাপার এবং অনেক অর্থের আমাদের অপচয় হবে। তো আমরা তাহলে অর্থের আমরা যদি রিডাকশন করতে চাই, কস্ট মিনিমাইজ করতে চাই, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, স্যাম্পলিং করতে হবে। আর সাধারণত পপুলেশনের রেজাল্টের চেয়ে স্যাম্পলিং এর রেজাল্ট অনেকটা অ্যাকুরেট হয়। কারণ পপুলেশনের রেজাল্ট আমরা দেখি যে পপুলেশনের বিভিন্ন প্রবলেমের কারণে, হ্যাঁ, আর সব তথ্য সবার কাছ থেকে জানাও কিন্তু যায় না। যে কারণ একটা তথ্য যে ওই বিষয়ের সাথে সংশ্লিষ্ট না, তাকেও যদি তার কাছ থেকে আমি জানতে চাই, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। কাজেই এটা অ্যাকুরেট রেজাল্ট যদি আমরা পেতে চাই, সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কি করা উচিত, স্যাম্পলিং এ যাওয়া উচিত, পপুলেশনের না যে। গুড স্যাম্পল বলতে আমরা আসলে কি বুঝি, ভালো স্যাম্পল বলতে আমরা কি বুঝি, যে যে স্যাম্পলটা রিপ্রেজেন্টেটিভ হবে, পপুলেশনকে যারা রিপ্রেজেন্ট করবে। আমরা আগেই বলেছিলাম যে স্যাম্পল হচ্ছে স্মলার রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ দ্য পপুলেশন। অর্থাৎ যে স্যাম্পলটা কি করবে, পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে, যে স্যাম্পলটা এটা অ্যাপ্রোপ্রিয়েট সাইজ হবে, এবং যেটা আনবায়াসড ওয়েতে আমরা সংগ্রহ করব এবং র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে আমরা করব, সেটাই হবে গুড স্যাম্পল। অর্থাৎ গুড স্যাম্পল হতে হলে সেটা অবশ্যই রিপ্রেজেন্টেটিভ হতে হবে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট সাইজ, স্যাম্পল সাইজ লাগবে। অর্থাৎ স্যাম্পল সাইজ যদি আমরা কম ধরি, তাহলে কিন্তু আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা আসবে না। আমরা যত স্যাম্পল সাইজ যত বাড়াবো, তত আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা রিফ্লেক্ট করবে। যে কারণে আমাদের স্যাম্পল সাইজের উপরও ডিপেন্ড করবে যে এটা গুড স্যাম্পল কিনা। আর একটা হচ্ছে বায়াসনেসের আশ্রয় যদি আমরা নেই, অর্থাৎ আমরা যদি হুমজিক্যালি আমরা নিজে জেনে বুঝে আমরা যদি ডেটাটা সংগ্রহ করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্যাম্পলটা ভালো হবে না। তাহলে আমরা যদি আনবায়াসড ওয়েতে স্যাম্পল কালেক্ট করি, তাহলে স্যাম্পলটা ভালো হবে। আরেকটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং। আমরা পারপাসিভ স্যাম্পলিং এ না যে আমরা যদি র্যান্ডম স্যাম্পলিং করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই স্যাম্পলটা কি হবে, এটা ভালো হবে। মেরিটস অফ স্যাম্পলিং আমরা তো একটু আগেই আমরা দেখে এসেছি যে কেন আমরা স্যাম্পলিং এ যাব, ওগুলো ছিল আমাদের মেরিট। এবং সেটা সাইজ অফ পপুলেশন অনেক বড় হতে পারে, সেক্ষেত্রে স্যাম্পল সাইজটা ছোট হবে। হ্যাঁ, আবার কম সময়ে আমরা স্যাম্পলটা নিতে পারবো, কিন্তু স্যাম্পলিং এ না যে যদি পপুলেশনে যাই বেশি সময় লাগবে। হ্যাঁ, আর এটা আমাদের টাইম কনজিউম করবে। আমরা যদি পপুলেশন সার্ভে যাই, আমরা স্যাম্পল সার্ভে গেলে আমাদের টাইম সেভ হবে। আবার স্যাম্পলিং আমাদের অ্যাকুরেসি অফ রেজাল্ট
এনশিওর করবে। কিন্তু আমরা যদি পপুলেশন সার্ভে সেক্ষেত্রে স্যাম্পল সার্ভের মতো এতটা অ্যাকুরেট রেজাল্ট আমরা নাও পেতে পারি। সেন্সাস স্টাডি বলতে আমরা কি বুঝি? সেন্সাস স্টাডি অ্যাকচুয়ালি যে when we study the entire people of an of a particular object, অর্থাৎ একটা বিষয়ের যখন সব পপুলেশনকে যখন আমরা ডোর টু ডোর পার্সন টু পার্সন যখন আমরা ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসি, তখন এটাকে বলা হয় সেন্সাস, বা এই সার্ভেটাকে বলা হয় সেন্সাস সার্ভে। অর্থাৎ যে সেন্সাস হচ্ছে ইজ এ কাউন্ট অফ অল দ্য এলিমেন্টস ইন এ পপুলেশন, অর্থাৎ একটা পপুলেশনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবাইকে যদি আমি কনসিডার করি আমার স্যাম্পল হিসেবে, তাহলে সেটা হবে সেন্সাস। এই যে এখানে দেখো যে এখানে লাইনে যতজন লোক আছে সবাইকে যদি আমি একজন একজন করে আমার স্যাম্পল হিসেবে নিই, সবাইকে যদি আমি নিয়ে নিই স্যাম্পল হিসেবে, তাহলে এই এটা হবে, এরা সবাই হবে আমার সেন্সাস। সেন্সাস হচ্ছে এই যে কাউন্ট অফ অল এলিমেন্টস ইন এ পপুলেশন, এখানে প্রত্যেকটা এক একটা এলিমেন্ট, তার এখানে যতজন আছে সবাই হবে আমার সেন্সাস। আর এই আমি যদি কি করি যে সবাইকে সার্ভে করি, তাহলে সেটা হয় সেন্সাস সার্ভে। তো এখানে আমরা একটু দেখব যে সেন্সাস ভার্সাস স্যাম্পল সার্ভে। তো সেন্সাস সার্ভের যে স্যাম্পল সার্ভের মধ্যে যে পার্থক্যটা আমরা এখানে এটা একটু দেখি। সেন্সাস সার্ভের ক্ষেত্রে টোটাল পপুলেশনকে কি করা হয়, ইনভেস্টিগেশনের মধ্যে নেওয়া হয়, আর অন্যদিকে স্যাম্পলের মধ্যে টোটাল পপুলেশনকে ইনভেস্টিগেশনে আনা হয় না, শুধু স্মল রিপ্রেজেন্টেটিভ পার্টকে আমরা কি করি, ইনভেস্টিগেশনের মধ্যে নিয়ে আসি। আর সেন্সাস সার্ভে করতে গেলে এটা কিন্তু টাইম কনজিউমিং, আমরা বলেছি এটা এক্সপেন্সিভ, কিন্তু স্যাম্পল সার্ভে এটা এক্সপেন্সিভও না, এটা কম এক্সপেন্সিভ, এবং এক্ষেত্রে দ্রুত কি করা যায়, রেজাল্ট পাওয়া যায়। আমরা এখানে স্পেসিফিক্যালি দুইটার মধ্যে পার্থক্য দেখিয়েছি, যে আমরা কিভাবে সেন্সাস সার্ভে এবং স্যাম্পল সার্ভে করি। মিনিংটা আমরা দেখি যে সেন্সাস সার্ভে হচ্ছে a systematic method that collect and record the data about the members of the population, অর্থাৎ যখন কোনো ডেটার সম্পূর্ণ অংশকে আমরা কি করি, কালেক্ট করি, বা সবাইকে ডোর টু ডোর আমরা ইনফরমেশনটা নেই, তখন সেটা হয় স্যাম্পল সার্ভে। আর যখন সবাইকে জিজ্ঞেস না করে একটা পার্ট অফ পপুলেশনকে আমরা জিজ্ঞেস করি, তখন সেটা হয় স্যাম্পল সার্ভে। আর স্যাম্পল সার্ভেটা এটা সাধারণত এটা কমপ্লিট, এই সেন্সাস সার্ভেটা একটা কমপ্লিট সার্ভে। কমপ্লিট সার্ভে মানে সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে, কাউকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না, মানে সবার অপিনিয়নই জানা যাচ্ছে। কিন্তু স্যাম্পল সার্ভে এটা একটা পার্শিয়াল সার্ভে, কারণ সবাইকে জিজ্ঞেস করা হচ্ছে না। আর এখানে সেন্সাস সার্ভের ক্ষেত্রে ইচ এন্ড এভরি ইউনিট অফ দ্য পপুলেশনকে কি করা হয়, স্টাডি করা হয়। কিন্তু স্যাম্পল সার্ভের ক্ষেত্রে সবাইকে স্টাডি করা হয় না, এর মধ্যে রিপ্রেজেন্টেটিভ পার্টকে স্টাডি করা হয়। সেন্সাস সার্ভে এটা টাইম কনজিউমিং, আর স্যাম্পল সার্ভে এটা ফার্স্ট আমরা কি করতে পারি, স্যাম্পল সার্ভেটা করতে পারি। আর সেন্সাস সার্ভে যেহেতু টাইম কনজিউমিং, এটা এক্সপেন্সিভ হয়। আর তোমার স্যাম্পল সার্ভেটা এক্সপেন্সিভ হয় না, এটা ইকোনমিক্যাল হয়। আর যেহেতু সেন্সাস সার্ভে যদি আমরা সঠিকভাবে করতে পারি, তাহলে এটা রিলায়েবল এবং অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে। আর যদি সঠিকভাবে আমরা সেন্সাস সার্ভে না করি, তাহলে কিন্তু ওটা রেজাল্ট আসতে পারে। কিন্তু যদি একবারে অ্যাকুরেটলি আমরা সেন্সাস সার্ভেটা করতে পারি, তাহলে এটা স্যাম্পল সার্ভের চেয়ে বেশি রিলায়েবল হয় এবং অ্যাকুরেট হয়। আর স্যাম্পল সার্ভেতে এটা লেস রিলায়েবল এবং লেস অ্যাকুরেট হয় সেন্সাস সার্ভের চেয়ে। এবার আমরা দেখব যে প্রোস এন্ড কনস অফ স্যাম্পলিং মেথড। এই স্যাম্পলিং মেথডের কি আছে, তোমার কিছু সুবিধা অসুবিধাগুলো আছে। হ্যাঁ, আমরা এগুলো একটু দেখে নিব। যে এখানে সুবিধাগুলো কি, দেখো লো কস্ট, আমরা আগেই বলেছি এটার অর্থ কম ব্যয় হয়, কম সময় ব্যয় হয়। এটা রিপ্রেজেন্টেটিভ অ্যাভারেজ রেজাল্ট এরা রিপ্রেজেন্ট করে থাকে। কিন্তু এরা নট রিপ্রেজেন্টেটিভ টোটাল পপুলেশন। এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এটা টোটাল পপুলেশনকে রিপ্রেজেন্ট করে না। আর এটা নট সুইটেবল ফর প্রডিউসিং বেঞ্চমার্ক ডেটা, অর্থাৎ যে ক্ষেত্রে বেঞ্চমার্ক ডেটা প্রডিউস করা দরকার সেক্ষেত্রে এটা কিন্তু সুইটেবল না, সেক্ষেত্রে সেন্সাস সার্ভেটা সুইটেবল। এবার আমরা সেন্সাস সার্ভের কিছু সুবিধা কিছু অসুবিধা দেখব। সেন্সাস সার্ভের সুবিধা হচ্ছে ট্রু মেজার, এটা একটা মানে মানে সঠিক তথ্য আমরা এ থেকে পেতে পারি। আর বেঞ্চমার্ক ডেটা অবটেইন করা যায়
ফর ফিউচার স্টাডিজ এই ডেটাগুলো থেকে আমরা পরবর্তীতে এটা ব্যবহার করার জন্য এই ডেটাটা ব্যবহার করতে পারি। আর ডিটেল ইনফরমেশন সম্পর্কে সবার সম্পর্কে যেহেতু তথ্য নেওয়া হয় সেহেতু ডিটেল ইনফরমেশন আমরা সব গ্রুপ সম্পর্কে জানতে পারি। আর এই ডিসঅ্যাডভান্টেজ বা কনসটা কি? কনসটা হচ্ছে যে হায়ার কস্ট, এখানে কস্টটা বেশি হয় আর লং টাইম লাগে কালেক্ট করতে, এবং এগুলো সাধারণত ডিফিকাল্ট হয় মেজার করতে, আমরা সঠিকভাবে মেজার করতে পারি না। তো আমরা এই জিনিসগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, স্যাম্পলিং মেথড, অ্যাডভান্টেজ ওভার দ্য সেন্সাস মেথড, এগুলো তোমরা পারবা। এবার আমরা দেখব যে এরার্স ইন স্যাম্পলিং, স্যাম্পলিং এর ক্ষেত্রে কি ধরনের ভুল হয়ে থাকে এটা আমরা একটু দেখি। সাধারণত স্যাম্পলিং এর ক্ষেত্রে দুই ধরনের ভুল হয়ে থাকে, একটা হচ্ছে স্যাম্পলিং এরার আর একটা হচ্ছে নন স্যাম্পলিং এরার। অর্থাৎ স্যাম্পল নিতে যে ভুলগুলো হয় সেটা, আর স্যাম্পলিং নন স্যাম্পলিং এরার, স্যাম্পলিং এর বাইরেও যে ভুলগুলো হয় সেগুলো হচ্ছে নন স্যাম্পলিং এরার। তো আমরা স্যাম্পলিং এরারটা দেখি, যে স্যাম্পলিং এরার টা বেসিক্যালি ঘটে যে আমরা যখন স্যাম্পল নিই সেটা নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা অনেক সময় সঠিক স্যাম্পল আমরা নিতে পারি না, তখনই আমাদের স্যাম্পলিং এরারটা ঘটে। They cause sample result to be different from the result of census, অর্থাৎ স্বাভাবিক কারণেই স্যাম্পল যে রেজাল্টটা সেটা সেন্সাস রেজাল্টের চেয়ে কি হয়, একটু ডিফারেন্ট হয়ে থাকে। Difference between the sample and the population that exists only because of the observation that happen to be selected for the sample, অর্থাৎ এই যে যে স্যাম্পল এবং পপুলেশনের মধ্যে যে সমস্যাগুলো এগুলো সাধারণত ঘটে থাকে আমরা যখন স্যাম্পল কালেক্ট করি তখন অবজারভেশনের ক্ষেত্রে আমরা দেখা যায় যে যে স্যাম্পলগুলো কালেক্ট করার কথা ছিল, যে স্যাম্পলগুলো নেওয়ার কথা ছিল সেগুলো যদি না নিয়ে আমরা পারপাসিভ বা অন্য কোনো উদ্দেশ্যে যদি আমরা অন্য স্যাম্পল নিয়ে থাকি তাহলে কি হবে, স্বাভাবিক কারণে স্যাম্পলিং এরারটা হবে। আর স্ট্যাটিস্টিক্যাল এরার যদি হয় সেটাও স্যাম্পলিং এরার, স্ট্যাটিস্টিক্যালি আমরা সঠিক মেথডটা ব্যবহার না করতে পারি বা রং মেথড ব্যবহার করি। এবার আমরা আসি যে নন স্যাম্পলিং এরার। তো নন স্যাম্পলিং এরার সাধারণত যেগুলো স্যাম্পল নেওয়ার কারণে হয় না, অর্থাৎ আমরা যে কত আমার স্যাম্পলিং ফ্রেম কতটুকু হবে বা কয়টা স্যাম্পল আমরা নিব, হ্যাঁ, কাদেরকে স্যাম্পল হিসেবে নিব সেটা ব্যবহার করার ক্ষেত্রে না, সেটা ব্যবহার করার ক্ষেত্রে শুধু স্যাম্পলিং এরার হয়। তো এইগুলো বাদ দিয়ে বাকি অন্যান্য ক্ষেত্রে যে এরারগুলো হয় সেটা হচ্ছে নন স্যাম্পলিং এরার। যেমন ধরো টেবুলেশন এরার, অর্থাৎ আমরা স্যাম্পল কালেক্ট করলাম, স্যাম্পল কালেক্ট করার পর এগুলোকে কি করতে হবে, এই ডেটাগুলোকে কিন্তু আমার টেবুলেট করতে হয়, এটাকে রিপ্রেজেন্ট করতে হয়। তো সেই টেবুলেশনের ক্ষেত্রে যদি আমরা ভুল করি তাহলে সেটা হচ্ছে নন স্যাম্পলিং এরার। আরেকটা হচ্ছে যে প্ল্যানিং এর ক্ষেত্রে, যে অকার এট এভরি স্টেজ এট দ্য প্ল্যানিং অর এক্সিকিউশন অফ সেন্সাস অর স্যাম্পল সার্ভে, আমরা প্ল্যানিং এর ক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটাও কিন্তু নন স্যাম্পলিং এরার। হ্যাঁ, অর্থাৎ আমার প্ল্যানিং ভুল ছিল তাহলে সেটা স্যাম্পলিং এরার হবে না, সেটা নন স্যাম্পলিং এরার হবে। আর এই নন স্যাম্পলিং এরারকে আমরা এটা সিস্টেমেটিক এরারও বলা হয়ে থাকে। আর নন স্যাম্পলিং এরার এটা কিন্তু স্যাম্পল সাইজ দিয়ে কি করা যায় না, কন্ট্রোল করা যায় না। কিন্তু আমরা স্যাম্পলিং এরারকে কিন্তু বেসিক্যালি স্যাম্পলিং এরার ঘটে সাইজের কারণে, যতটুকু সাইজ দেওয়ার কথা ছিল, অর্থাৎ আমার স্যাম্পলিং ফ্রেমটা যতটুকু হওয়ার কথা ছিল আমরা ততটুকু নেইনি, বা ওইখান থেকে যে স্যাম্পলগুলো নেওয়ার কথা ছিল তার চেয়ে কম নিয়েছি, এর কারণে স্যাম্পলিং এরার হয়। কিন্তু তোমার যে কারণে স্যাম্পলিং ফ্রেমটাকে বড় নিয়ে বা স্যাম্পল লার্জ সাইজ দিয়ে আমরা কি করতে পারি, স্যাম্পলিং এরারটাকে কভার করতে পারি, হ্যাঁ, কন্ট্রোল করতে পারি। কিন্তু নন স্যাম্পলিং এরার এটা কিন্তু স্যাম্পল সাইজ দিয়ে কভার করা যায় না। এখন এই নন স্যাম্পলিং এরারটা কেন ঘটে এটা আমরা একটু দেখি। যে ল্যাক অফ ট্রেইন অ্যান্ড এক্সপেরিয়েন্সড ইনভেস্টিগেটর, আমরা যাদেরকে দিয়ে ডেটা কালেক্ট করি তারা যদি ট্রেইনড আপ না হয়, তারা যদি এক্সপেরিয়েন্স না হয় তাহলে সাধারণত এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। যখন আমরা ডেটাগুলোকে প্রেজেন্ট করি তখন যদি আমরা ডেটাগুলোকে সঠিকভাবে প্রেজেন্ট না করতে পারি তাহলে কি হবে, এই ধরনের ভুলগুলো হয়ে থাকে। যদি আমরা যে ইউনিটগুলো নিলাম সেগুলোকে ডুপ্লিকেট হয়, অর্থাৎ একই ইউনিটকে আমরা
দুইবার জিজ্ঞেস করেছি, দুইবার ইনভেস্টিগেট করেছি, সেই কারণে হতে পারে। ডিফেক্ট ফ্রেমস অ্যান্ড ফ্যাকাল্টি সিলেকশন অফ স্যাম্পল ইউনিট, আসলে এই নন স্যাম্পলিং এবং স্যাম্পলিং এরারগুলো কেন ঘটে সেটা এখানে বর্ণনা করা আছে। এখানে স্যাম্পলিং এরার এবং নন স্যাম্পলিং এরার দুটি ঘটনার কারণ দেওয়া আছে, যে কারণে এটা হচ্ছে ডিফেক্টিভ ফ্রেম অ্যান্ড ফল্টি সিলেকশন অফ স্যাম্পল ইউনিট। অর্থাৎ আমরা যে যদি ফ্রেমটা যদি ডিফেক্টিভ হয় এবং আমাদের যে স্যাম্পল আছে সেই স্যাম্পলটা যদি আমরা ফল্টি স্যাম্পল যদি আমরা নিয়ে থাকি, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি কি হবে, ডেফিনেটলি তোমার তাহলে স্বাভাবিক কারণেই তোমার স্যাম্পলিং এরর বা নন স্যাম্পলিং এররটা হবে। আর এটা সাধারণত স্যাম্পলিং এররের কারণে হয়ে থাকে। ল্যাক অফ অ্যাডিকুয়েট ইন্সপেকশন অ্যান্ড সুপারভিশন অফ দ্য প্রাইমারি স্টাফ, অর্থাৎ আমরা যদি অ্যাডিকুয়েট ইন্সপেকশন না করি বা সুপারভিশন যদি না করা যায়, তাহলে সাধারণত এই ধরনের এরর হয়ে থাকে। Error in data processing operation like as coding, encoding, decoding বা tabulation etc. অর্থাৎ ডেটা কালেক্ট করার পরে, এটা নন স্যাম্পলিং এররের মধ্যে পড়ে, যে ডেটা কালেক্ট করার পরে তারপরে এগুলোকে কি করতে হয়, এগুলোকে কোডিং করতে হয়, এনকোডিং ডিকোডিং করতে হয়, টেবুলেশন করতে হয়, এগুলোতে যদি অর্থাৎ ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে যদি ভুল হয়, তাহলে কি হতে পারে, নন স্যাম্পলিং এরর হতে পারে। তো আশা করা যায় আমরা যে পর্যন্ত আলোচনা করলাম, তোমাদেরকে একটু আনমিউট করে দিচ্ছি, তোমরা একটু আমাকে বলো তো কারো কোনো কোথায় বুঝতে সমস্যা আছে, একটু আনমিউট করে আমাকে বলো যে স্যার এই জিনিসটা আবার বলেন বা এই জিনিসটা বুঝিনি। সবাইকে বলছি যে কোন একটা পার্টিকুলার বিষয় যদি না বোঝো তাহলে আমাকে বলো। আর লাস্টে যে অ্যারাইজেস ফ্রমটা বুঝাইলেন, এটা আবার বুঝান। সরি আবার লাস্টে একটা প্রশ্ন করতে। সরি আবার বলো। স্যার অ্যারাইজেস ফ্রমটা যে ও হচ্ছে আচ্ছা যে আচ্ছা, সবার লাস্টে মানে এটা হচ্ছে যে আমরা কিন্তু আগেও ইন্ডিভিজুয়ালি আমরা আলোচনা করেছি, একটু আগে আমরা যদি যাই দেখো, আমরা যদি একটু আগে প্রিভিয়াস স্লাইডটা দেখি, দেখো প্রিভিয়াস স্লাইডে নন স্যাম্পলিং এরর কেন অ্যারাইজেস হয় সেটা বলা আছে, তাই না? আর এরও আগে তোমার এরও আগে যেটা ছিল সেটা হচ্ছে স্যাম্পলিং এরর কেন সংঘটিত হয়, সেই জিনিসগুলো এখানে আলোচনা করা আছে। অ্যাজ এ হোল এখানে আলোচনা করা আছে যে দুইটা মিলে যে এই ডাউন স্যাম্পলিং এরর এবং স্যাম্পলিং এররটা এটা কেন ঘটে থাকে, কেন অ্যারাইজ করে, কেন ঘটে। যেমন ধরো যে ট্রেন যদি আমাদের যারা একটু কথা বলা যাবে না, কথা কথা বললে নয়েজ পলিউশন হচ্ছে। পারভেজ মোশাররফ, পারভেজ মোশাররফ মিউট করে নাও একটু, পারভেজ মিউট করে নাও, পারভেজ মিউট করে নাও, নয়েজ পলিউশন হচ্ছে, মিউট করাও যাচ্ছে না। আচ্ছা মিউট হয়ে গেছে, ওকে। তো যেটা বলছিলাম জাকিয়া শোনো, সেটা হচ্ছে যে আমাদের যারা ইনভেস্টিগেটর তারা যদি ওয়েল ট্রেন না হয়, তারা যদি না জানে কাদেরকে, হ্যাঁ বলো বলো, যারা ওয়েল, যারা আমাদের ইনভেস্টিগেটর তারা যদি ট্রেন্ড আপ না হয়, তারা যদি এক্সপিরিয়েন্স না হয়, তাহলে তো কাদেরকে কতটুকু স্যাম্পল ফ্রেম হবে, কতটুকু তোমার কাদেরকে এখান থেকে স্যাম্পল হিসেবে নিবে, কোন সিস্টেমে নিবে, কোন মেথড ফলো করবে, সেটা কিন্তু জানবে না। ফলে কি হবে, ফলে তোমার স্যাম্পলিং ফ্রেমটাও ঠিক মতো হবে না, আর সঠিক স্যাম্পলও নিতে পারবে না। এটা একটা প্রবলেম। এখান থেকে কি হতে পারে, এখান থেকে কিন্তু নন স্যাম্পলিং হতে পারে, আবার স্যাম্পল এররও হতে পারে। নয়েজ পলিউশন হচ্ছে। পারভেজকে আমি মিউট করে দিচ্ছি। পারভেজ কি তুমি আমাকে শুনতে পাচ্ছ? এখন আনমিউট আছো, ঠিক আছে, তুমি এইভাবেই থাকো, মিউট আছো। এরপর কি হতে পারে যে আমরা ডেটাগুলো কালেক্ট করলাম, ডেটা কালেক্ট করার পরে কিন্তু আমার কি হচ্ছে না, মানে স্যাম্পলিং এরর হচ্ছে না, নন স্যাম্পলিং এরর হতে পারে। যেমন ধরো এগুলোকে আমরা কি করি, এগুলো টেবুলেশন করি, এগুলোকে প্রেজেন্ট করে দেখাই বিভিন্ন হিস্টোগ্রাম, অজিক, বিভিন্ন মাধ্যমে আমরা এগুলোকে কি করি, পাই ডায়াগ্রাম, এগুলোর মাধ্যমে আমরা দেখাই না। তো এই যে রিপ্রেজেন্টেশন, এখানে যদি আমরা ভুল করি তাহলেও কি হতে পারে, আমাদের নন স্যাম্পলিং এরর হতে পারে।
ডুপ্লিকেশন যদি হয়, একটা ইউনিট দুইবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একজনকে দুইবার জিজ্ঞেস করা হয়েছে, তাহলেও কি হতে পারে? তাহলে এটা স্যাম্পলিং এরর হতে পারে। আর একটা ডিফেক্টিভ ফ্রেম যদি আমরা নেই, ফল্টি সিলেকশন অফ স্যাম্পল যদি হয়, তাহলে এটা স্যাম্পলিং এরর হতে পারে। আর ল্যাক অফ অ্যাডিকুয়েট ইন্সপেকশন এন্ড সুপারভিশন, যদি আমরা ইন্সপেকশনটা আমাদের অ্যাডিকুয়েট না হয়, অর্থাৎ যাদের কাছ থেকে ডেটা কালেক্ট করার কথা তাদেরকে আমরা যদি জিজ্ঞেস না করি ঠিক মতো, যারা কালেক্ট করছে তাদেরকে যদি আমরা ঠিক মতো সুপারভাইজ না করতে পারি, তাহলে কিন্তু এই ধরনের নন স্যাম্পলিং এরর হতে পারে। আরেকটা হচ্ছে ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে যদি ভুল হয়, অর্থাৎ আমরা ডেটাগুলোকে এনকোডিং করি, তারপর এটাকে ডিকোডিং করি, এগুলোকে টেবুলেশন করি, প্রেজেন্টেশনের ক্ষেত্রে আরো অন্য ধরনের বিভিন্ন ধরনের চার্ট ব্যবহার করি, পিক্টোগ্রামস, হিস্টোগ্রাম, এই বিভিন্ন ধরনের চার্ট ব্যবহার করে আমরা এগুলোকে প্রেজেন্ট করি। এগুলোতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু নন স্যাম্পলিং এরর হতে পারে। বুঝতে পেরেছো জাকিয়া? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি একটু জিজ্ঞেস করি তোমাদেরকে, লাবণ্য একটু বলো তো, লাবণ্য, লাবণ্য শুনতে পাচ্ছ? লাবণ্য আমার কথা শুনতে পাচ্ছ? স্যার, হ্যাঁ, তুমি আমাকে একটু বলো তো হ্যালো যে, স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে বলো যে স্যার আমি স্যাম্পলিং। একটু বুঝছি স্যার, আমার বাচ্চা কান্না করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওয়েট করে যাও, ঠিক আছে। লাভ, স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ অবস্থা। লাবণ্য, আশফি বলো তো, আশফি শুনতে পাচ্ছ? আশফি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাইতেছি স্যার। আচ্ছা বলো তো, এই যে স্যাম্পলিং এরর আর নন স্যাম্পলিং এররটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার, ক্লিয়ার স্যার। একটু বলো তো আমাকে যে স্যাম্পলিং এররটা কেন ঘটে, নন স্যাম্পলিং এররটা কেন ঘটে? স্যাম্পলিং এরর কেন ঘটে? স্যাম্পলিং এররটা কিন্তু ঘটে স্যাম্পলের কারণে, অর্থাৎ আমরা স্যাম্পলিং ফ্রেমটা ঠিক মতো নিতে পারছি কিনা, অর্থাৎ যতটুকু লার্জ করা দরকার স্যাম্পল সাইজ, সেই স্যাম্পল সাইজ ততটুকু লার্জ দিতে পারছি কিনা, স্যাম্পল ফ্রেমটা ঠিক আছে কিনা। আমরা যদি স্যাম্পল ফ্রেম যদি আমাদের ঠিক না থাকে, আমরা যদি দেখা যায় যে হয়তো এক জায়গায় 50 জন লোককে জিজ্ঞেস করার কথা, আমরা 10 জন লোককে জিজ্ঞেস করলাম, তাহলে তো স্যাম্পল সাইজ আমাদের ঠিক নাই। তো স্যাম্পল সাইজ ঠিক না থাকার কারণে যদি আমাদের যে রেজাল্ট সেটা যদি অ্যাকচুয়াল রিফ্লেকশন না দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেই ভুলটা কার জন্য? সেই ভুলটা কিন্তু তোমার স্যাম্পলিং এররের কারণে। আর নন স্যাম্পলিং এরর কি, যে স্যাম্পলের কারণে না, স্যাম্পলিং ফ্রেমের কারণে না, সাইজের কারণে না, অন্য কোনো কারণে। ধরো প্ল্যানিং এ প্রবলেম ছিল, অর্থাৎ আমরা যে প্ল্যান নিয়ে আগাইছি, যে প্ল্যান নিয়ে আমরা ইনভেস্টিগেশনে নামছি, সেই প্ল্যানে যদি ভুল থাকে, আমরা ডেটা কালেকশন করার পরে সবকিছু ঠিক ছিল, কিন্তু কালেকশন করার পরে এগুলোকে ঠিক মতো আমরা টেবুলেশন করতে পারিনি, ঠিক মতো প্রসেস করতে পারিনি, এনকোডিং টেকোডিং ঠিক মতো হয় নাই। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি হতে পারে? সেই ক্ষেত্রে ভুল হতে পারে। যে ইনভেস্টিগেটর সে যদি আনারি থাকে, সে যদি এক্সপেরিয়েন্স না হয়, তাহলে নন স্যাম্পলিং এরর হতে পারে। বুঝতে পারলাম? ও, আর কেউ? নয়ন আহমেদ, নয়ন আহমেদ, নয়ন আমাকে শুনতে পাচ্ছ? নয়ন শুনতে পাচ্ছ? জি স্যার। কি নন স্যাম্পলিং এরর স্যাম্পলিং এরর ক্লিয়ার হলো তোমার কাছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কি প্রথম থেকে জয়েন করেছো না শেষের দিকে? না স্যার, শেষের দিকে আছি। শেষের তাহলে দিকে। এই নন স্যাম্পলিং এটাই বুঝছি। আর আগে কি বলছেন এগুলো বুঝিনি। আচ্ছা ঠিক আছে, আগে তাহলে তুমি আমার কাছ থেকে জেনে নিবা এগুলো। তো আমাদের আসলে আচ্ছা আলোচনায় ঠিক আছে। আলোচনা এই পর্যন্ত। সজল একটু বলো তো, সজল, সজল শুনতে পাচ্ছ? সজল শুনতে পাচ্ছ? সজল অনেকেই লিভ করে আছে। মেহেদি শুনতে পাচ্ছ? স্যার আমার এখানে নেট প্রবলেম তো স্যার, তার কারণে স্যার বুঝতে পারি নাই স্যার। আচ্ছা, নেটওয়ার্ক প্রবলেম হলে তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, তোমাদের স্যার, বাসা, তোমাদের এই যে বিষয়গুলো আমি পড়ালাম, এগুলো আমি নেক্সট ক্লাসে আগে জিজ্ঞেস করব, তারপর আমরা অন্য কিছু, অন্য টপিকে আর যাব। স্যার প্রত্যেকটা ক্লাসে স্যার একটা কথা স্যার, হ্যাঁ বল। স্যার মেন টপিকগুলো স্যার স্ক্রিনে স্যার এভাবে দিয়ে দিন স্যার, তাহলে স্যার আমাদের সুবিধা হয়। মেইন টপিকগুলো
স্ক্রিনে দিয়ে দিন, আজকে যেমন করে দিয়ে দিচ্ছেন স্যার। হ্যাঁ, প্রতিদিনই একইভাবে দেওয়া হচ্ছে, একইভাবে আমি দিচ্ছি, কাজে এরকম ভাবে দেওয়া হবে। হ্যাঁ, তুমি যদি খেয়াল করো তাহলে স্যার দেখবা। প্রিভিয়াস ক্লাসগুলো থেকে স্যার আজকে স্যার একটু মোটামুটি কমফোর্টেবল লাগতেছে। না না, তোমাদের আগের ক্লাসগুলোতে তোমরা একটু খেয়াল করবে যে আমি প্রথমেই কিন্তু লার্নিং অবজেক্টিভস তোমাদেরকে বলে নিই যে লার্নিং অবজেক্টিভস তোমার কি কি এবং কি কোন কোন বিষয়ে আমি আলোচনা করব সেগুলো কিন্তু আমি আগেই তোমাদেরকে বলে নিয়েছি। ঠিক আছে, তুমি তো খেয়াল করো নাই। যাই হোক, ঠিক আছে আমার মনে হয় যেটা যে আমরা আলোচনা এখানে শেষ করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আহ, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।